সুপ্রিয় দর্শক, 5ই অগাস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলছে। তারই অংশ হিসেবে মোট 2 ধাপে 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের মোহনা ডিজিটালের বিশেষ আয়োজন প্রেক্ষাপটের সংস্কার এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তাসমিয়া জেরিন। এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন দুজন অতিথি। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। উপস্থিত আছেন কালবেলার বিশেষ অনুসন্ধানী প্রতিবেদক জনাব জাফর ইকবাল, সেই সাথে উপস্থিত আছেন আমাদের সিনিয়র রিপোর্টার জনাব মনিরুল ইসলাম। আপনাদের দুজনকেই মোহনা ডিজিটালের আলোচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। জি, প্রথমেই যদি আমি জনাব জাফর ইকবাল আপনার কাছে আসি, আপনি তো বিভিন্ন দুদক নিয়ে আসলে অনেক অনুসন্ধানী প্রতিবেদন করেছেন, আপনার অনেক আলোচিত প্রতিবেদন আসলে আপনার আছে। তো প্রথমে যদি আমি আপনার কাছে আসি, দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান তিনি গণমাধ্যমে বলেছেন যে দুদক বর্তমানে একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান, তবে এটিকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। তা আমরা চাই দুদক স্বাধীন এবং কার্যকর হোক। তা আমার প্রশ্ন হচ্ছে যে কমিশন কেন মনে করছে যে দুদকের সাংবিধানিক স্বীকৃতি প্রয়োজন? মানে দুদকের স্বাধীনতার জন্যই আসলে এত আয়োজন। আপনি হয়তো জেনে থাকবেন 2004 সালের আগে দুর্নীতি দমন কমিশন ব্যুরো ছিল, যেটি ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন একটি সংস্থা। 2001 থেকে 2005 পর্যন্ত বাংলাদেশের দুর্নীতির অবস্থা আমাদের সবারই জানা। ওই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা দুর্নীতি দমন যে ব্যুরো ছিল সেটি আপনার দুর্নীতি দমনে পুরোপুরিভাবে ব্যর্থ হয় এবং বাংলাদেশের একদম কেন্দ্র থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দুর্নীতি ছড়িয়ে ছিটিয়ে পড়ে, যে কারণে 2004 সালে দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয় শুধু দুদককে একটি স্বাধীন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে তৈরি করার জন্যই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি দমন কমিশন 111-এ কিছু ভালো কাজ করলেও এর পরবর্তীতে যে সরকার ক্ষমতায় এসছে তাদের আজ্ঞাবহ হয়ে কাজ করেছে। মানে বেসিক্যালি দুর্নীতি মূলত যারা ক্ষমতায় থাকে এবং ক্ষমতার আশেপাশে যে সকল ব্যক্তিবর্গ থাকে তারাই করে থাকে। তো সেক্ষেত্রে মানে সরকারের নিয়ন্ত্রিত কোনো সংস্থা তো সরকারি লোকজনকে ধরবে না, সরকারের দুর্নীতি ধরবে না, যে কারণে দুদককে স্বাধীন এবং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি। 2004 সালে দুর্নীতি দমন কমিশন আইনের মাধ্যমে দুদককে স্বাধীন প্রতিষ্ঠান করার চেষ্টা করেছে সরকার ওই সময় যারা ছিল, কিন্তু পরবর্তীতে যারা আবার ক্ষমতায় এসেছে তারা দুদককে বিরোধী যে মতগুলো আছে তাদেরকে দমনের একটি হাতিয়ার হিসেবে আপনার ব্যবহার করেছে। আপনি দেখে থাকবেন যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, পুলিশ, তারা আগে মামলা নেয়, যে কেউ অভিযোগ নিয়ে গেলে অভিযোগ গ্রহণ করে, এজাহার হিসেবে গ্রহণ করে, তারপরে অনুসন্ধান করে তদন্ত করে সেটার অপরাধটা বের করে। কিন্তু দুদকের বেলায় সম্পূর্ণ বিপরীত। দুদক প্রথমে আপনার গোপনে অনুসন্ধান করে অপরাধ বের করার পরে মামলা করে। তার মানে দুদক যে অভিযোগটি, যার বিরুদ্ধে অভিযোগটি দায়ের করে সেটি অলমোস্ট প্রমাণিত। সে সকল অভিযোগে কিন্তু আদালতে কোনো ব্যক্তি ছাড়া পাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি দেখতে পাবেন যে 5ই আগস্টের পরে দুদকের অনেক মামলা খালাস হয়ে গেছে। অনেক মামলায় অনেক আসামিদের, যেগুলো দীর্ঘ 14 বছর 15 বছর 10 বছর ধরে ঝুলেছিল, সেই মামলাগুলো খালাস হয়ে গেছে। তার মানে এই কাজগুলো যদি নিরপেক্ষভাবে হতো, সরকারের হস্তক্ষেপ ছাড়া দুদক যদি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনভাবে কাজ করত, তাইলে কিন্তু এই মামলাগুলো হুট করে 1 মাস 2 মাসের মধ্যে সব খালাস হয়ে যাওয়ার কথা ছিল না। কারণ অপরাধ প্রমাণের পরেই কিন্তু দুদক মামলা করেছে। তার মানে দুদককে যে স্বাধীন সংস্থা হিসেবে যে কথাবার্তা এতদিন বলা হয়েছে সেটি আসলে কার্যকর হয়নি। এবং আপনি আরও একটি বিষয় দেখে থাকবেন যে আমাদের যে দুর্নীতি দমন কমিশন আছে তারা মূলত ব্যক্তির সম্পদের পেছনে খোঁজে। মানে ব্যক্তির যে অ্যাসেট রয়েছে, প্রপার্টি রয়েছে, এগুলো আসলে খুঁজে বের করা একদমই সহজ। যে কোনো ব্যক্তির নাম আর এনআইডি কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকে, বিভিন্ন আপনার যে ভূমি অফিসগুলো রয়েছে সেখানে চিঠি দিলে এগুলো পাওয়া সম্ভব। কিন্তু এটা দিয়ে তো আপনি দুর্নীতি বন্ধ করতে পারবেন না। দুর্নীতির মূল উৎস হলো সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে, বড় বড় মেগা প্রজেক্টগুলো। আমরা 5ই আগস্টের পরে এই সংক্রান্ত অনেক রিপোর্ট দেখেছি যে প্রত্যেকটা প্রকল্পেই দুর্নীতি হয়েছে। কিন্তু এই ধরনের প্রকল্পগুলো নিয়ে কিন্তু এতদিন কোনো রিপোর্ট হয় নাই। রিপোর্ট হয়েছে, সাংবাদিকদের রিপোর্ট করেছে, কিন্তু দুর্নীতি দমন কমিশন কিন্তু এই ধরনের অনুসন্ধান শুরু করে নাই। আপনি 15 বছরে
একটি মামলাও দেখবেন না যে কোনো মেগা প্রকল্প নিয়ে করেছে। তার মানে সরকার যতটুকু চেয়েছে দুদক ততটুকুই কাজ করেছে। মানে এটুকু দিয়ে আসলে দুর্নীতি দমন সম্ভব নয়। যে কারণে আমরা সাংবাদিকরাও বলে আসছি যারা দুদক বিটে কাজ করে এই বিষয়টি নিয়ে, যে দুদক একটি স্বাধীন, নিরপেক্ষ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে দুদক শুধুমাত্র সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না। তাহলেই দুদক সঠিকভাবে কাজ করতে পারবে, দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে। আপনাকে ধন্যবাদ জাফর ইকবাল। আমি যদি একটু মনিরুল ইসলাম আপনার কাছে আসি, যে দুদককে আমলামুক্ত করতে, আসলে আমলাতন্ত্রমুক্ত করতে হচ্ছে সচিব, মহাপরিচালক বা পরিচালক এই পদগুলোতে প্রতিযোগিতার মাধ্যমে, এখন যেটা বলা হচ্ছে যে নিয়োগ দেওয়ার একটা সুপারিশ করা হয়েছে প্রতিযোগিতার মাধ্যমে। তো যারা দুদকের কাজে নিজেদেরকে যোগ্য মনে করবে তারা ইচ্ছে করলেই আসলে তারা আবেদন করতে পারবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যোগ্য এবং সৎ ব্যক্তি নিজে থেকে কি আগ্রহী হবেন এমন একটা পদের জন্য? আসলে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। আমরা যখন সাংবাদিকতা করতে যাই, যখন একটা অনুসন্ধান করতে যাই, তখন কিন্তু আসলে দেখি যে যেই অফিসার সৎ, সে কিন্তু আসলে তার কোনো ভয় ডর নাই, সে কারোর কোনো পাত্তা দেওয়ার সুযোগই নাই, সে তার মতো করে কাজ করছে। যে আমি যদি একটা অনৈতিক প্রস্তাব বা প্রত্যাখ্যান করি, তাহলে আমার কি করবে, বড় জোর হচ্ছে আমাকে পোস্টিং করবে বান্দরবান বা প্রান্তিক কোনো জায়গায় পোস্টিং করবে। তো এরকম সৎ মানুষ কিন্তু এরকম, আসলে তাদের কোনো পদ পদবীর মোহ থাকে না, তারা কাজ করতে চায়, তাদের মধ্যে দেশপ্রেম থাকে। আসলে দুদকের যেই ব্যাপারটি, দুদক আসলে যখন যার তখন তার, অর্থাৎ আমরা দেখেছি যখন 2004 সালে তৎকালীন জামাত বিএনপি জোট সরকার তারা দুদক পুনর্গঠন করলো, তখন থেকে কিন্তু আসলে দুদক কাজ করছে এবং তখন থেকে কিন্তু দুর্নীতি আমরা বিশ্বে চ্যাম্পিয়ন হয়েছি। এবং পরপর কয়েকবার, হ্যাঁ, সরকার দুদক কিন্তু সরকারের একটি অংশ, তারা সরকারের হয়ে সরকারের পারপাস সার্ভ করে। তো সেই দায়বদ্ধতা থেকে দুদক কিন্তু স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। যদিও বলা হচ্ছে এটাই স্বাধীন এবং নিরপেক্ষ কমিশন, আসলে কিন্তু তা না। তো এখন হচ্ছে যে আমাদের যদি বিগত অভিজ্ঞতা বলতে চাই, সেক্ষেত্রে দুদকের পোস্টিংটা কিন্তু অনেক লোভনীয় ছিল এবং অনেক পাওয়ারফুল, নিজেকে অনেক পাওয়ারফুলভাবে দেখা হতো। তো সেজন্য দুদকের যে পোস্টিং নিয়ে বিশেষ করে যারা অসৎ অফিসার, তারাই কিন্তু এই দুদকের পোস্টের প্রতি তাদের একটা লোভ ছিল, এটা আমরা দেখেছি। এবং আমরা যখন কাজ করতে যাই তখন কিন্তু আমাদের কাছে বিভিন্ন সোর্সের মাধ্যমে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয় যে ভাই আমার তো খুব ক্লোজ একজন আছেন, তিনি দুদকের ডিরেক্টর, সেরকম কোনো যদি এটি থাকে আমারে বলেন, তো আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। তার মানে কি দুদকের যে ডিরেক্টর উনি তো করাপ্টেড, উনি তো দুর্নীতিপরায়ণ। তাহলে বাতির নিচে যদি অন্ধকার থাকে তাহলে সে পুরো দেশটাকে কিভাবে আলোকিত করবে? আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমলাতান্ত্রিক, আমরা কিন্তু সব জায়গায় আমলাতান্ত্রিকের যে আগ্রাসন, সেই আগ্রাসনে কিন্তু আমরা ভুগতেছি। আপনি যদি বিসিএস ক্যাডারের দিকে তাকান, এই ফরম্যাটের দিকে তাকান, সেটি কিন্তু যে শুধু 5-6টিতে আলাদা ক্যাডার আছে, তথ্য, শিক্ষা, পুলিশ, স্বাস্থ্য, পররাষ্ট্র সব আরো কয়েকটি স্বতন্ত্র ক্যাডার সার্ভিস আছে, কিন্তু বাদ বাকি সবই কিন্তু আমলা। তাতে কি হচ্ছে, আপনার নিশ্চয়ই মনে আছে 4-5 বছর আগে পরমাণু কমিশনের ডিজি, তিনি হচ্ছে একজন কৃষিবিদ। তো বিষয়টা হাস্যকর না? সে কি হচ্ছে মহাকাশ গবেষণা কেন্দ্রের, সে কি মহাকাশে কি আলু, ধান, পটল এগুলো চাষ করবে? তো আসলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত যেই আউটপুট, সেই কাঙ্ক্ষিত আউটপুটটা পাই না। আমাদের এই ক্যাডার সার্ভিসের মধ্যেও অনেক জটিলতা আছে। যদিও জনপ্রশাসন সংসদ কমিশন তারা কিন্তু একটা প্রস্তাব দিয়েছে যে ক্যাডারের ক্ষেত্রটা কমায় আনার জন্য। যদি ওই প্রস্তাবটাও বাস্তবায়ন হয় তাহলে কিন্তু এই যে আমলাতান্ত্রিক যে জটিলতা, আমলাদের যে আগ্রাসন, এবং আমলারাই কিন্তু আসলে দুর্নীতি করতেছে। আমলাদের কাছে মন্ত্রী এমপিরাও কিন্তু অসহায়। আমরা কাজ করতে গিয়ে দেখেছি আমলাদের কাছে মন্ত্রী এমপিরাও অসহায়। তো আমার মনে হয় আসলে সৎ অফিসাররা তারা এই যে দুদকের পোস্ট পাওয়ার জন্য, ডিরেক্টর হওয়ার জন্য বা অন্য চেয়ারম্যান বা কমিশনার হওয়ার জন্য তারা হয়তো আগ্রহ দেখাবে না। ধন্যবাদ। এটা নিয়ে আমি একটু বলি। জি জি। আচ্ছা, যোগ্য মনে করলে যে কেউ দুদকে আবেদন করে মহাপরিচালক বা পরিচালক হতে পারবে, কিন্তু এটি যদি বাস্তবায়ন হয়
তাহলে একটা জটিলতা তৈরি হবে। কারণ আমি একটু আগে বলেছি যে দুদকের কাজ অনেক জটিল এবং কঠিন। যে কাউরে সেখানে একজন সৎ মানুষকে বসিয়ে দিলেই সে তার দায়িত্ব পালন করতে পারবে না। দুদকের কাজ অন্যান্য এজেন্সি, অন্যান্য সংস্থার মতো না, সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের মতো না। দুদক প্রথমে অপরাধ খুঁজে বের করে তারপর মামলা করে। তো সেখানে অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের দরকার আছে, যেটা দুদকের যে নিজস্ব কর্মকর্তারা আছে, একজন সহকারী পরিচালক হিসেবে ট্রেন্ড অফিসার না হইলে সেখানে একজনকে সৎ আপনি মানুষকে বসাই দিলে সে দায়িত্ব পালন করতে পারবে না। এর ফলে আরেকটা জটিলতা তৈরি হবে, দুদকের ভেতরে যে কর্মকর্তারা আছে তাদের মধ্যে একটু মনোক্ষুণ্ণতা তৈরি হবে, কারণ তারাও সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছে, তারপরে ডেপুটি ডিরেক্টর হচ্ছে। সেক্ষেত্রে তো সুযোগ রয়েছে, তিনি যদি চান তিনি তো আবেদন করতে পারবেন, কিন্তু মানে যারা অলরেডি দুদকে কাজ করছেন বা যারা নিজেদেরকে যোগ্য মনে করছেন তারা তো চাইলেই, কারণ এখানে তো বলা হয়েছে সবার জন্য উন্মুক্ত। এটা আবেদন করতে হবে কেন? এটা তো বিভিন্ন যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেখানে তো ন্যাচারালি হয়, ব্যক্তির যোগ্যতা এবং কর্মদক্ষতা নির্ভর করে তার উপরে হয়। এটা সেভাবে হলে আমার মনে হয় ভালো হয়। এবং বাইরে থেকে অলরেডি দুদকের সাথে সংশ্লিষ্ট যারা এই ব্যাপারে কাজ করে অভিজ্ঞ তাদের থেকে যদি এটা নেওয়া হয় তাহলে আমার মনে হয় ভালো হবে। এবং এখানে আপনি এই সুপারিশটার মধ্যে আরো একটা ধারা অন্তর্ভুক্ত রয়েছে যে আপনার মহাপরিচালক পদে 75% দুদকের নিজস্ব কর্মকর্তাদের জন্য বরাদ্দ এবং 60% পরিচালক পদে 60%। এখন এখানে কিন্তু আবার লেখা আছে ব্র্যাকেটে যে সকল কর্মকর্তারা পেশনে মামলা তদন্ত এবং অনুসন্ধান সংশ্লিষ্ট কাজের জন্য আনা হয়েছে তারা ব্যতীত, তার মানে 100%-র মধ্যে যাদেরকে মামলা সংক্রান্ত কাজে আনা হয়েছে তারা ব্যতীত তারা এই পার্সেন্টেজের মধ্যে আসবেন না। তো সেক্ষেত্রে কিন্তু পুরো 100%ই বাইরে থেকে আসার একটা সুযোগ তৈরি হয়েছে, এখানে একটা গ্যাপ আছে। যেটা আমি আরেকটি মানে যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার এসেই কিন্তু একটি প্রথা চালু করেছিল, বিশেষ করে একটি নির্দেশনা প্রজ্ঞাপন জারি করেছিল, সেটি হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব দাখিল করার জন্য। সেটি কিন্তু এখনো দৃশ্যমান, অলরেডি 5 মাস পার হয়ে গেছে, আমরা কিন্তু সেটির দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাই। তার কারণ হচ্ছে দুদকের যেই পদ পদবীর যে লোভ, এটি কিন্তু অসৎ অফিসাররাই তারাই কিন্তু এগুলো করবে তাদের নিজেকে সেভ করার জন্য, যে না আমি দুদকে যদি যাই জয়েন করি তাহলে আমি নিজে সেভ হয়ে গেলাম। তো আসলে আমার কাছে মনে হয় এটা কোনো কার্যকরী সুপারিশ না। আচ্ছা, জাফর ইকবাল, আপনার কাছে আমি পরবর্তী প্রশ্ন নিয়ে আসছি যে সুনির্দিষ্ট কিছু আইন না থাকায় অর্থ পাচার বন্ধ করা যাচ্ছে না বলে মনে করেন এই কমিশন। তো সেই সাথে কমিশন বলছে যে ব্যক্তি একটি প্রতিষ্ঠানের বা মানে মন্ত্রণালয়ের নেতৃত্ব পেয়েছেন, মানে খুব স্বাভাবিকভাবেই তাকে দেখা যায় যে তিনি ব্যক্তিগত স্বার্থ বা বন্ধুত্বের বলয় থেকে আসলে দূরে সরে আসতে পারে না। হ্যাঁ, এটা একটা খুব স্বাভাবিক ব্যাপার যদি আমরা চিন্তা করি। তো আপনার কাছে আসলে কি মনে হয় যে কোন ধরনের আইন আসলে অর্থ পাচার বন্ধ করতে পারে, মানে কোন ধরনের আইন প্রণয়ন হলে এটা? প্রশ্নটা বুঝতে পেরেছি। এখানে দুইটা বিষয় আছে। প্রথমত, অর্থ পাচার সংক্রান্ত যে আইনটি রয়েছে, যে বিধিটি, সেটি অনুসন্ধান করার, তদন্ত করার ইখতিয়ার দুর্নীতি দমন কমিশনের নেই। এটি নিয়ে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা অনেক বেশি হতাশ। এবং আমরা যখন কথা বলি তারা সবসময় বলেন যে আমরা মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের কাছে একাধিকবার আবেদন করেছি, লিখিত আবেদন করেছি যে এই ধারাটি আমাদেরকে দেওয়া হোক। এটি তদন্ত করতে পারে আপনার সিআইডি আর হলো বিএফআইও, যেটা বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা আছে, তারা। কিন্তু এটি তাদেরকে দেওয়া হচ্ছে না। গত 15 বছরে আমরা দেখেছি এটি নিয়ে সিআইডি এবং বিএফআইও কাজ করেছে, তাদের কি সফলতা সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখন লাখ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে বাংলাদেশ থেকে, সেটি বন্ধ করতে পারেনি। এবং দুদকের কর্মকর্তারা এটিও বলেছে যে তাদের পাশাপাশি আমাদেরকে দেওয়া হোক, শুধু আমরাই যেটা তদন্ত করব বিষয়টি এমন নয়, তারাও করুক, তাদের পাশাপাশি আমাদেরকেও দেওয়া হোক, কিন্তু সেটিও দেওয়া হচ্ছে না। আমি মনে করি অতি দ্রুত দুর্নীতি দমন কমিশনকে অর্থ পাচার সংক্রান্ত যে বিধিটি রয়েছে সেটি তদন্তের দায়িত্ব দেওয়া উচিত। দ্বিতীয়ত, আপনি বাংলাদেশের যদি সামষ্টিক পরিসংখ্যান দেখেন যে অর্থ পাচার যে ব্যক্তিরা করেছে এদের প্রত্যেকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। যেমন এসালম সবচেয়ে বেশি অর্থ পাচার করেছে, তিনি কিন্তু সিঙ্গাপুরের নাগরিক। যখন 5ই আগস্টের পরে যখন দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে জোরে সোরে তদন্ত শুরু করে, তখন তিনি বাংলাদেশ ব্যাংকে
ফরেন ইনভেস্টমেন্ট হিসেবে নিজেকে ইয়া করে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় যে আমার সম্পত্তি ইয়া করা হোক, মানে নিরাপত্তা দেয়া হোক। এরপরে আপনি আমাদের দেশে আরও যারা আছে, পুলিশের বড় বড় কর্মকর্তারা, ডিবির হারুন সাহেব আছে, তারপরে আপনার বেনজির, এরা প্রত্যেকেই কিন্তু বিদেশি নাগরিক। সাইফুজ্জামান যে ভূমিমন্ত্রী ছিল, এরা প্রত্যেকেই কিন্তু বিদেশি নাগরিক। এখন এই যে দ্বৈত নাগরিকত্ব নেয়ার যে একটা সুবিধা, এখানে আরেকটা ইয়া আছে সাংঘর্ষিক, সেটা হলো আমাদের দেশের আইন অনুযায়ী কোনো ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করলে সে সরকারি চাকরি করতে পারবে না। হ্যাঁ, কিন্তু সেই ব্যাপারটা কি আসলে মানা হচ্ছে? না, মানা হচ্ছে না, অবশ্যই মানা হচ্ছে না। এটি যদি মানা হতো, আমরা যারা জানি যে মানে আমলা সরকারি আমলা যারা আছেন বা এই যে বড় বড় প্রতিষ্ঠানের মালিক যারা আছেন, সাধারণত মানে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কিন্তু তারাই কিন্তু দ্বৈত নাগরিক। তো সেক্ষেত্রে এই বিধানটি ঠিকঠাকভাবে মানা হচ্ছে না। এটি দেখার দায়িত্ব যে সংস্থাগুলো আছে, তাদের নিয়োগকারী যে সংস্থাগুলো আছে, আমাদের স্পেশাল ব্রাঞ্চ রয়েছে, সুযোগ করে দিচ্ছি না? অবশ্যই সুযোগ করে দিচ্ছি। কারণ আমরা একদিকে বলছি যে অর্থ পাচার হচ্ছে, আবার যাদের মাধ্যমে হচ্ছে তাদেরকেই আমরা দ্বৈত নাগরিকত্ব দিয়ে হচ্ছে সেই সুবিধাটা দিচ্ছি। একজন মানুষ যখন দ্বৈত নাগরিকত্ব হয়ে যাবে, আপনি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক, আমার আপনার বাংলাদেশের প্রতি যে দায়বদ্ধতা আছে, যে ভালোবাসাটা আছে, কিন্তু যে ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব নিয়েছে তার তো সেই ভালোবাসাটা থাকবে না। সে চাইবে এখান থেকে যত বেশি লুটপাট করে নিয়ে যেতে পারে, যেমনটা ব্রিটিশ আমলে ইংরেজরা করেছে। এদেশে এসে ব্যবসা করার জন্য আমাদের সম্পত্তি সবকিছু লুটে পুটে চুষে নিয়ে গেছে ইংল্যান্ডে। এখন ঠিক তেমনি ভাবে যারা দ্বৈত নাগরিক, সিঙ্গাপুরের নাগরিক এসালম বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে, কারণ সে ওইখানকার নাগরিক, তার এই দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, এবং দেশীয় আইনে আপনি তাকে ধরতেও পারবেন না, কারণ সে নাগরিক না। তো সেক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব যে আমাদের আইনটি রয়েছে, আমি মনে করি সেটি সংশোধন করা উচিত এবং এখানে আরো কঠোর এবং কড়াকড়ি আরোপ করা উচিত যদি দেয়া হয়। আর সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে তো নয়, কোনোভাবেই যারা সরকারি চাকরি করে তাদেরকে দ্বৈত নাগরিকত্ব দেয়া যাবে না, এটি নিশ্চিত করা উচিত। তাহলে আমার মনে হয় যে অর্থ পাচার অনেকাংশে কমে যাবে। আমি অর্থ পাচার নিয়ে প্রচুর কাজ করেছি, তো আমার কাছে মনে হয় যে অর্থ পাচার নিজেই আইন, যেই প্রচলিত আইন আছে সেটি আসলে যথেষ্ট নয়। এটির মধ্যে অনেক ফাঁকফোকর আছে, বিশেষ করে যে অর্থ পাচারের যে দিকগুলো দেখেছে আসলে নিয়মের মধ্যেই কিন্তু অনিয়ম করেই যে অর্থ পাচারগুলো করা হয়েছে। জাফর যেটা বললো দ্বৈত নাগরিক, আসলে আইন ঠেকাতে পারে না, তো আইনে কিন্তু অনেক অসঙ্গতি আছে। তা আমাদের আসলে এই বিষয়টি অর্থ পাচার ঠেকাতে আমাদের যে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত সেটি হচ্ছে যে অর্থ পাচার করতেছে কোন কৌশলে অর্থ পাচার করতে, সেটিকে আগে চিহ্নিত করতে হবে। তারপরে এটির নানান দিক বিবেচনা করে তারপরে সেটিকে যথোপযুক্ত কার্যকরী করে সেটিকে বাস্তবায়ন করতে হবে এবং সেটি আইনের মধ্যে আনা উচিত। যেমন হচ্ছে আমাদের কিন্তু দেশের সামষ্টিক অর্থনীতি কিন্তু ভালো অবস্থানে নাই, খুবই বাজে অবস্থা। মূল্যস্ফীতি কিন্তু সেই 3-4 মাস ধরে কিন্তু ডাবল ডিজিটের উপরে চলে আসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখেন, যদি কোনো বিদেশি সংস্থা বাংলাদেশে কোনো ফান্ড করতে চায়, সেক্ষেত্রে কিন্তু অনেক আমলাতান্ত্রিক, এখানেও কিন্তু আমলাদের আধিক্য আছে, তাদের কমিশন দাবি করে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশ এনজিও ব্যুরো থেকে শুরু করে ধাপে ধাপে সব জায়গায় হয়ে তারপর আমরা সব জায়গায় আসল অংশটুকু পাই, বাকি অংশটুকু পাই। হ্যাঁ, সব জায়গা থেকে কিন্তু অনেক বড় প্রসিকিউশন তারা দেখায়। তো আসলে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে যাতে তাদের একটা কমিশন থাকে। আসলে এই জন্য যে আমরা এটি নিয়েও আমি কিন্তু কাজ করেছি। আসলে যারা এই কনসার্ন, তারা আসলে আগ্রহ হারাই ফেলছে যে আসলে দেশে যে রিজার্ভ কমে যাচ্ছে তার কারণ কি, আমরা তো বৈধ চ্যানেলে আনতেছি। হ্যাঁ, তারা বলে যে তাদের প্রথম ভাষ্যই যে এই অর্থায়ন আসতেছে, অর্থায়নের পেছনে কারণ কি, জঙ্গিবাদের উত্থান হবে কিনা বা জঙ্গিবাদের পেছনে খরচ করা হবে কিনা, এই ধুয়ো তুলে আসলে তাদেরকে মনটা ভেঙে দেওয়া হয়। সেজন্য কিন্তু আমাদের বিদেশি আর্থিক অনুদান অনেকাংশে কমে গেছে। তো আইন প্রণয়নের ক্ষেত্রে এইগুলোও আসলে দেখা উচিত সরকারের, কারণ এখনই তো সংস্কারের সময়। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন মনিরুল ইসলাম। আমি যদি এবার আমি আপনার কাছে আর একটা প্রশ্ন করতে চাই যে রাজনীতি এবং নির্বাচন সংক্রান্ত অর্থায়নে স্বচ্ছতার জন্য কমিশন বলছে যে রাজনৈতিক দলে নির্বাচনী আয় ব্যয় নিয়মিত প্রকাশ করতে হবে।
হলফনামার তথ্য প্রকাশ করতে হবে, যদিও হলফনামায় পর্যাপ্ত তথ্য না থাকে বা তথ্য গোপন করা হয় বা মানে বৈধ আয়ের সঙ্গে যদি আমার অসামঞ্জস্যপূর্ণ আমি আমার সম্পদ দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু তার জবাবদিহি নিশ্চিত করতে হবে, এই ব্যাপারে বলা হয়েছে। এমনকি আমরা যে জনপ্রতিনিধিদের ব্যাপারে জানি যে তাদের এবং সেই সাথে তাদের পরিবার পরিজনের সবার অর্থের তাদের যে সম্পদের ব্যাপারটাও হচ্ছে কি আমাদেরকে একেবারে নিশ্চিত করতে হবে যে কি পরিমাণ অর্থ আমাদের আছে। কিন্তু এটা প্রতি বছর হালনাগাদ করার কথা বলা হয় যে তিনি যতদিন জনপ্রতিনিধি থাকবেন ততদিন এটাকে প্রতি বছরই হালনাগাদ করতে হবে। কিন্তু আমরা যেটা দেখি যে ক্ষমতাবানদের সামনে আসলে দুদককে বেড়ালের মতো আচরণ করতে দেখা গেছে। আমরা যদি পেছনের ইতিহাস ঘেটে বলি যে ক্ষমতাবানদের সামনে আমরা দেখি যে দুদককে আসলে তারা বেড়ালের মতো আচরণ করে। তো কেবল আইন করেই কি আসলে দুর্নীতিমুক্ত করা সম্ভব? আর আইন তো বেশিরভাগ ক্ষেত্রেই আসলে আমরা দেখি যে বিরোধী দলের বিপক্ষেই আসলে ব্যবহার করতে দেখি। তো সেই ব্যাপারে আপনার মতামত কি? না, আসলে তো আইন তো আছেই, কিন্তু সেটা ব্যবহার করছি কাদের জন্য আসলে আমরা কতটুকু হচ্ছে, মানে আমরা যখন আমরা ক্ষমতায় থাকছি, আমরা যারা ক্ষমতায় আছি তাদের পক্ষে আমরা কি তাদের জন্য কি আইনগুলো প্রয়োগ করছি? আমরা তো বেশিরভাগ সময় দেখছি যে আইনগুলো প্রয়োগ করছি আমরা যারা বিরোধী দলে আছে তাদের বিপক্ষে আমরা আইনগুলো ব্যবহার করছি। এই ব্যাপারে আপনার আইন প্রয়োগ করলে তো আসলে এই যে 16.5 বছরে তো সরকার, অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটি তারা বলছে যে 28 লাখ কোটি টাকা হচ্ছে পাচার হয়েছে, মানে দুর্নীতি হয়েছে, পাচার না দুর্নীতি হয়েছে। তো আসলে আমি একজনের গল্প জানি, সেটি হচ্ছে আমার বাড়ি তো কুষ্টিয়াতে, তো কুষ্টিয়ার যে সদরের উপজেলা চেয়ারম্যান, মানে এই প্রশ্নের সাথে কিন্তু অনেক প্রাসঙ্গিক, সে চেয়ারম্যান আতাউর রহমান আতা, উনি কিন্তু আওয়ামী লীগের যে জয়েন্ট সেক্রেটারি মাহবুবুল আলম হানিফ, ওনার চাচাতো ভাই। তো উনি হচ্ছে 2 বারের উপজেলা চেয়ারম্যান এবং তার আগের জীবনযাপন যদি আমরা তুলনা করি খুবই নিম্ন। তার ওয়াইফ ছিলেন একজন প্রাইমারি টিচার, হয়তো 15, 20, 30 হাজার টাকা স্যালারি। তার অবস্থাও অতটা ভালো ছিল না, তার সম্পত্তি মানে কোটির ঘরেও ছিল না। কিন্তু আশ্চর্যজনকভাবে হলেও সত্য, এই তারা তো হলফনামা দেয়, নির্বাচন যখন করে তখন কিন্তু হলফনামাটা সঠিকভাবে দেয়। প্রথমবারের যে হলফনামা দিচ্ছে তারপরের মেয়াদে তো দিছে, মানে 5 বছর পর পর নির্বাচনে আগে 2 বার হলফনামা দিয়েছে। তো সেখানে কিন্তু কয়েক হাজার কোটি টাকার পার্থক্য, এবং সে দেখাইছে আমি অনেক ব্যবসা করি, এটা করি ওইটা করি, নানানভাবে সেই দেখাইছে। কিন্তু আসলে তো এখানে কিন্তু দুদকে এখন হচ্ছে অনেকেই আছে, অনেক দেশপ্রেমিক মানুষ আছে যারা হচ্ছে জানেন যে আপনি দুর্নীতি করতেছেন, কিন্তু আপনি মোস্ট পাওয়ারফুল, আপনাকে কিছু করা যাচ্ছে না। ইভেন আমি যদি আমার বলতেও যাব না, আমি যদি আমার নামে আমি একটা দুদকে কমপ্লেন করি, সেক্ষেত্রে আমি আসলে বেঁচে থাকবো কিনা সেটা নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারবে না। তো যার কারণে কিন্তু এটা বেনামে দুদকের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, জাফর নিশ্চয় জানে, জাফর দুদক নিয়ে কাজ করে, বেনামে কিন্তু অনেক চিঠি দুদকে আসতো, অনেক কমপ্লেন আসতো। তো আতাউর রহমান আতার বিরুদ্ধে একটি বেনামে তার স্ত্রী এবং তার নামে 2,500 কোটি টাকার দুর্নীতির অভিযোগ দিয়ে এবং প্রমাণ সহ, এটা হচ্ছে 3 বছর আগের ঘটনা। তখন তো আওয়ামী লীগ সরকারের দুঃশাসন আমরা দেখেছি, আওয়ামী লীগ সরকার ছিল, তারা সুশাসন নিশ্চিতের কথা বলে, আসলে তো বাস্তবে আমরা সেটি দেখিনি। তো তখন কিন্তু আসলে এটা বিচার হয়নি, বরং যারা যে সাংবাদিকগুলো, গণমাধ্যম কর্মীরা রিপোর্ট করেছিল তারাই কিন্তু রোষানলে পড়ছে এবং তাদের অনেকের কুষ্টিয়াও ছাড়া হতে হয়েছে। তো এই প্রেক্ষাপট বিবেচনা করতে গেলে আসলে আইনের যে সুশাসন এবং যে জবাবদিহিতা, সেটির কোনো বিকল্প নাই। জবাবদিহিতা তো আসলে এই যেই হলফনামার কথা বললেন, সম্পত্তির বিবরণ হালনাগাদের কথা বললেন, এগুলো তো সবই জবাবদিহিতার একটা অংশ, তাই না, একটা পার্ট। তো সেক্ষেত্রে আসলে এটার কোনো বিকল্প নাই আমার যেটা মনে হয়। আমার মনে হয় যে এখন তো আসলে আমরা ডিজিটাল বাংলাদেশের কথা শুনতে শুনতে আমরা প্রচণ্ড তক্ত বিরক্ত। এখন হচ্ছে তারা বলছে স্মার্ট বাংলাদেশ, কিন্তু তারা কিসের কি স্মার্ট বাংলাদেশ করছে, ডিজিটাল বাংলাদেশ করছে? আমার কত সম্পত্তি আছে, যেমন আমি ট্যাক্স দিই, আমার কিন্তু এনবিআর এর টোটাল ফাইল আছে। এটা কিন্তু এই অটোমেশনটা করতে কিন্তু খুব বেশি কাজ করতে হয় না। যদি হচ্ছে আমরা দেখেছি যে এই অটোমেশন করতেও যদি আপনি কাউকে দায়িত্ব দেন, সেখানেও যদি আপনার 5 টাকা লাগে, সেখানে করবে হচ্ছে 10,000 টাকা। যেমন আমরা ইসলামিক ফাউন্ডেশনের একটি ওয়েবসাইট, কোরআনের একটি বঙ্গানুবাদের একটি ওয়েবসাইট করতে যেখানে খরচ হয় 20-25 হাজার টাকা, সেখানে নেওয়া হয়েছে 50 কোটি টাকা। তো আসলে এটা কিন্তু আসলে এক জায়গার কথা না, আমাদের প্রতিটা সেক্টরে এরকম দুর্নীতি হয়েছে। হ্যাঁ, দুর্নীতি মুক্ত করতে হলে আসলে আইনের সুশাসনের কোনো বিকল্প না। আইন তো আছেই, যে আইনগুলো আছে সেই আইনই এনাফ,
কিন্তু সেটা আমার নিজেদের মধ্যে যদি সততা না থাকে, নিজেদের মধ্যে দেশপ্রেম না থাকে, তাহলে এটা আসলে কখনোই যত আইনই করেন না কেন কখনোই বাস্তবায়ন হবে না। আচ্ছা, মনিভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি। মনিভাই যেটা বললেন বেনামি অভিযোগ, দুদকের ব্যাপারটা হলো আপনিও যে কারোর বিরুদ্ধে একটা অভিযোগ দিতে পারবেন। অভিযোগটা জমা দেওয়ার পরে সেটা দুদকের একটা বিশেষ শাখা আছে, যাচাই বাছাই কমিটি বা সংক্ষেপে বলি জাবাক, দৈনিক ও সাম্প্রতিক অনুসন্ধান সেল, এই সেলে যাওয়া হয়। এই সেল থেকে যাচাই বাছাই করে অভিযোগটা মানে রিড আউট করা হয়, পুরোটা পড়া হয়। সেখানে যদি মনে হয় যে এখানে দুর্নীতি পাওয়া যাবে, তো সেক্ষেত্রে তারা অনুসন্ধানের জন্য কমিশন বরাবর প্রেরণ করে। কমিশন কর্তৃক অনুসন্ধান মানে ডিসিশন নিয়ে, সিদ্ধান্ত নিয়ে অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ করা হয়। কিন্তু গত 15 বছরে আপনি ঘাটলে দেখবেন এই যে দুদকের যে যাচাই বাছাই কমিটি জাবাক, এই কমিটির প্রধান ছিলেন সরকারের একজন আমলা। এখন এই ব্যক্তির হাত দিয়ে এই ধরনের অভিযোগ সরকার নাখোশ হতে পারে, এই ধরনের কোনো অভিযোগ কমিশন পর্যন্ত যেত না, এখানেই আটকে যেত। যে কারণে মানে সরকারের বিরুদ্ধে যাদের মানে সরকারে আছেন যারা, তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে তাহলে এই অভিযোগগুলো সে এই যাচাই বাছাই কমিটি জাবাক পার হতো না, সেখানেই তিনি আটকে দিতেন। এবং এমনও শোনা গেছে যে আপনার যাচাই বাছাই কমিটিতে ধরেন একটা জেলার ইউনোর বিরুদ্ধে একটা অভিযোগ গেছে, এখন উনিও তো আমলা, সেও আমলা, সরকারি কর্মকর্তা। এই জাবাক থেকে সেটিকে কি করা হয়েছে, এই ইউনোর অভিযোগ জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে যে আপনার ইউনোর বিরুদ্ধে এই অভিযোগ আসছে। জেলা প্রশাসক আবার ইউনোকে নিয়ে বসছে, সংশ্লিষ্ট যারা ঠিকাদার, যারা এই অপরাধের সাথে জড়িত সবাইকে নিয়ে বসে চাঁদাবাজি করেছে। মানে এরকমও হয়েছে, দুর্নীতি অনুসন্ধানের পরিবর্তে উল্টো মানে যারা এই দুর্নীতিটা করেছে তাদেরকে পুনরায় আবার চাঁদাবাজি করার সুযোগ দিয়েছে। তো সেক্ষেত্রে এই যে যাচাই বাছাই কমিটি, এটির আসলে মানে আমূল সংস্কার করতে হবে। এখানে দক্ষ এবং যোগ্য সৎ কর্মকর্তা নিয়োগ দিতে হবে এবং এটিকে অবশ্যই আমলাতান্ত্রিক মুক্ত রাখতে হবে। আপনার কথা ধরেই যদি আমি আসি যে এই সংস্কার নিয়ে 47 দফার সুপারিশ, মানে দুর্নীতি দমন কমিশন এই সংস্কার কমিশন 47 দফার সুপারিশ করেছে। তো আপনি কি মনে করেন যে আসলে যদি এই 47 দফার সুপারিশ আসলে বাস্তবায়ন করা হয়, মানে আসলেই কি দুর্নীতিমুক্ত করা সম্ভব? আমাদের দেশকে আসলে কি দুর্নীতিমুক্ত হবে? কি মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। ডক্টর ইফতেখারুজ্জামান স্যারের নেতৃত্বে যে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন গঠন করা হয়েছে, ইফতেখার স্যার আসলেই মানে অনেক অভিজ্ঞ এবং দুর্নীতি নিয়ে উনি অনেক কাজ করেছেন এবং অনেক বেশি আন্তরিক এবং ওনার অনেক সদিচ্ছা আছে, অনেক পরিশ্রম করেছে, নিরলস পরিশ্রম করেছে এটা করার জন্য। 47টি সুপারিশের মধ্যে কয়েকটি 3-4টি সুপারিশ একটু মানে সাংঘর্ষিক, এছাড়া বাকি যে সুপারিশগুলো আছে সেটি যদি বাস্তবায়ন করা হয়, এটি আসলে অবশ্যই টাফ জব। যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা দুদক শক্তিশালী হবে। যেই স্পেসিফিক 4টি বা 5টি সুপারিশ আছে, এগুলো বাদ দিয়ে এগুলো বাস্তবায়ন করতে গেলে আবার একটু দুদকের স্বাধীনতা খর্ব হওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং দুর্নীতি দমন কমিশনের যে কর্মকর্তারা আছেন তারা ওই আশঙ্কাটি করছেন। তবে সর্বোপরি দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে যেটি দরকার সেটি হলো রাষ্ট্রের সদিচ্ছা। রাষ্ট্রের সদিচ্ছার বাইরে গিয়ে আপনি মানে দুর্নীতি মুক্ত করা সম্ভব না। এই যারা দুর্নীতিবাজ, যারা দুর্নীতি করে, এরা মূলত সবসময় ক্ষমতাবান এবং ক্ষমতার আশেপাশে যারা থাকে, যারা ক্ষমতাবান এবং ক্ষমতার আশেপাশে থাকে, এই সমস্ত ব্যক্তিরাই সাধারণত দুর্নীতিতে লিপ্ত হয়, দুর্নীতি করে থাকে। তো এদের বিষয়ে যদি সরকার নমনীয় আচরণ করে তাহলে তো আসলে দুদক আপনি যতই সংস্কার করেন আলটিমেটলি কোনো লাভ হবে না। তো সেক্ষেত্রে রাষ্ট্রের, সরকারের সদিচ্ছাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে যদি স্পেসিফিক কিছু বলি, কিছু বা ত্রুটি আছে যেই যেমন ব্যাপারগুলো যে 3-4টি সাংঘর্ষিক বললেন। 18 নম্বর সুপারিশে বলা হয়েছে যাচাই আগে যে দুদকের সার্চ কমিটি বলা হতো, এটাকে দুদকের যে চেয়ারম্যান, কমিশনার কারা নিয়োগ হবে, কোন পদ্ধতিতে হবে, এটি নিয়ে একটা সার্চ কমিটি বা বাছাই কমিটি গঠন করা হতো। এই বাছাই কমিটির ভিত্তিতে দুদকের শীর্ষ 3 কর্মকর্তা নিয়োগ দেওয়া হতো কমিশন। এই বাছাই কমিটিকে সংস্কার কমিশন আপনার নতুন করে বাছাই এবং পর্যালোচনা কমিটি হিসেবে সুপারিশ করেছে। মানে এই যে বাছাই কমিটিটি হবে সেটি দুদকের যে শীর্ষ কর্মকর্তা নিয়োগ হবে তাদের উপরে তাদের কার্যক্রম পর্যালোচনা করবে এবং 6 মাস পর পর রিপোর্ট দিবে, প্রতিবেদন পেশ করবে। কিন্তু এখানে একটু সমস্যা যে এই দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান আছেন
তিনি হলেন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতির সমমান। কিন্তু এই বাছাই কমিটিতে যে গঠন করা হবে সেখানে থাকবেন আপনার হাইকোর্টের একজন বিচারপতি, তারপরে পিএসসি চেয়ারম্যান, যারা অ্যাপিলেট ডিভিশনের বিচারপতির চেয়ে যাদের পদমর্যাদা একটু নিচে। তো সেক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতির উপরে নজরদারি করবে হাইকোর্ট ডিভিশনের বিচারপতি, ব্যাপারটা কেমন হয়ে গেল না? একটু মানে দৃষ্টিকটু বটে, এবং এটা নিয়ে দুদক কর্মকর্তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ আছে। এবং আরেকটা বিষয়, 23 নম্বর সুপারিশে বলা হয়েছে অপরাধের মাত্রা বিবেচনা করে দুর্নীতির অনুসন্ধানের জন্য পুলিশকে দায়িত্ব দেয়া। এটি আসলে কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না। কারণ হলো, আমি প্রথমে বলেছি যে 2004 সালের আগে দুর্নীতি দমন ব্যুরো ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। তখন এই দুর্নীতি তদন্ত করত পুলিশ ব্যর্থ হওয়ার কারণেই কিন্তু দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে, ব্যুরোকে বিলুপ্ত করে। এবং দুদকের স্বাধীনতা নিয়ে আমরা এত কথা বলছি, দুদককে সাংবিধানিক স্বীকৃতি দরকার, এত কথা বলছি যে তাহলে দুদক শক্তিশালী হবে। কিন্তু পুনরায় যদি দুদকের মামলা সেই পুলিশের কাছে দেওয়া হলো, তাহলে তো ঘুরে ফিরে মানে যেই লাউ সেই কত, ব্যাপারটা এরকম হয়ে গেল। এবং 35 এবং 36 নাম্বার সুপারিশ নিয়ে দুদক কর্মকর্তাদের কিছু আপত্তি আছে। এখানে বাইরে থেকে পরিচালক, মহাপরিচালকরা, আপনি যেটি বলছিলেন যে নিয়োগের ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো নিয়ে একটু আপত্তি আছে। তো এই 4টি বিষয় যদি পুনর্বিবেচনা করা হয় এবং বাকি যে সুপারিশগুলো আছে সেটি বাস্তবায়ন করা হলে দুর্নীতি দমন কমিশন শক্তিশালী হবে বলে আশা করা যায় আপাতত। আমাদেরও সেরকমই প্রত্যাশা থাকবে। আসলে আমরাও চাই আমাদের দেশ দুর্নীতিমুক্ত হোক, দুর্নীতি দমন কমিশন আসলেই দুর্নীতিমুক্ত হোক। তো দর্শক, আজকের মতো এইটুকুই। আগামীকাল আবার প্রেক্ষাপটে সংস্কার নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।